আমরা 2009-এর দিকে যদি তাকাই তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য বা বামেদের এই যে সিঙ্গুর নন্দীগ্রাম এই যে সময়টা চলছিল তখন আপনি তাদের পাশে ছিলেন। তারপর আমরা এখন দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড কর্মযজ্ঞ তার পাশে আপনি রয়েছেন। ফলত এই যে বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু যে বাংলার স্বপ্ন দেখেছিল 2025-এ দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে সেই স্বপ্ন কতটা পূরণ হলো? বুদ্ধদেব বাবু মার্কেস পড়তেন না, আমি জ্যোতিবাবুকে চিনি না। আচ্ছা, আমার সঙ্গে তার কোনোদিন দেখা হয়নি। আমি তাকে দূর থেকে খবরের কাগজের ছবি দেখতাম, টেলিভিশনে দেখতাম, এছাড়া আমার কিছু বলার নেই। বুদ্ধদেব বাবু সাহিত্যের লোক ছিলেন। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়কে যেরকম বন্ধু হিসেবে পেয়েছিলেন সেটা একটা দেখার মতো জিনিস। তিনি আমাকে মার্কেসের বই তখন সহজে কলকাতায় পাওয়া যেত না, আর তখন ইন্টারনেটের যুগ নয়। তিনি ফ্র্যাগরেন্স অফ গুহাওয়া বেরিয়েছেন মেক্সিকো থেকে, আমেরিকা থেকে। তিনি সেই বই একটা কপি সংগ্রহ করলেন, করে আমাকে পড়তে দিলেন। আমি তার কাছে এখনো কৃতজ্ঞ। তার সঙ্গে কোনোদিন আমার রাজনীতি নিয়ে কথা হয়নি, কোনোদিন না। কিন্তু বামেরা যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করেছে, আমাকে বলতে দিন, তিনি কোনোদিন আমার সঙ্গে বলেননি। সুতরাং তিনি সাহিত্য ভালোবাসতেন। তিনি আমার কবিতা শুনে সুনীল শঙ্কর সামনেই আমাকে জড়িয়ে ধরেছিলেন মঞ্চে। সেটা তরুণ কবিরা জানে। আমার সঙ্গে সম্পর্ক ছিল তার কবিতার। এখানে একটা জিনিস, আপনার প্রশ্ন, সেটার উত্তর দিচ্ছি। হ্যাঁ, ওই সময় টেলিভিশনে আমি যেতাম। তাতে আমার মনে হয়েছিল এই মানুষটি অন্য সমস্ত মানুষের থেকে আলাদা ওই পার্টিতে। এই ভালো চান। যতদিন পর্যন্ত মনে হয়েছিল ততদিন পর্যন্ত ওর হয়ে আমি কথা বলেছি। তারপরে সময়টা পাল্টে যাওয়ার সময় আমি তো বুদ্ধদেব বাবুর কাছে গিয়ে কোনো কিছু চাইনি কোনোদিন। কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি তাদের কাছে কিছু চেয়েছি। আমি তো তাদের ক্যাডার হইনি, আমি তো তাদের পার্টিতে মেম্বার হইনি, সদস্য পদ নিইনি। কিন্তু আমি লেখক হিসেবে ঠিক যেরকম ভাবে একদিন বহু লেখক সমর্থন করেছিলেন তাকে, প্রায় বাংলা ভাষার সমস্ত লেখক, সমস্ত শিল্পী, বুদ্ধিজীবী তাকে সমর্থন করেছিলেন। এরকম ঘটনা পৃথিবীতে আর কোথাও ঘটেনি। সেই সমস্ত লেখক, সমস্ত বুদ্ধিজীবী সবাই প্রায় তার পরবর্তী, তিনি চলে যাওয়ার পরে তার পরবর্তী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে। সবাই, একজন দুজন ব্যতিক্রম, একজন দুজন শিল্পী ব্যতিক্রম, তাদের কথা আলাদা থাকতেই পারে। কিন্তু এই যে এক্সোডাস, শুধুমাত্র ইলেকটোরেটের এক্সোডাস ঘটেনি। বুদ্ধিজীবী এবং কবি, লেখক, চিন্তক, সাহিত্যিক, অধ্যাপক, তাদের যারা সাধারণ ভোটার, তাদের একটা এক্সোডাস না হলে যেমন হতো না, ঠিক সেরকম ভাবে কবি, লেখক, বুদ্ধিজীবী, নাট্যকার সবাই যদি চলে না আসতেন এই বিরাট পরিবর্তনটা হতো না। এটা হচ্ছে এখন ইতিহাস। সেই ইতিহাসের একটা অন্যরকম মূল্যায়ন আছে। সেই ইতিহাস আমরা দেখেছি এবং ঠিক বুদ্ধদেব বাবুর মতোই আমি বলবো একটা অদ্ভুত জিনিস আমার বলা উচিত আপনাকে, আপনাদের শ্রোতাদের জানানো উচিত যে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যতবার জীবনে যতবার কথা হয়েছে
শিল্প সাহিত্য নিয়ে কথা হয়েছে। কোনোদিন কোনো রাজনৈতিক প্রসঙ্গে আমার সঙ্গে তার কোনো রাজনীতি নিয়ে কথা হয়নি। তিনি একজন লেখক, তিনি একজন কবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই। এবং তার সঙ্গে আমি একজন লেখক, সেই হিসাবে কথা হয়েছে। আপনি মুখ্যমন্ত্রী লেখা কবিতা পড়েন? নিশ্চয়ই। পড়বো না কেন? না, আমি জিজ্ঞাসা করছি যে কেমন প্রশ্নটা করলেন, আপনাকে উত্তর দিই। কেন এই প্রশ্নটা করছে? পড়েন মানে এত বই, যারা 100টা বই যায়। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে যেটা বুঝেছি, তারা বাকি কবিদের লেখা যেমন পড়েন, সেরকম মুখ্যমন্ত্রীর লেখা পড়তে গিয়ে কোথাও বলেন যে হাসি পাচ্ছে বা এটা কেন লেখে। এবং দিন বুমটার দিন বলে দিচ্ছি, তারা পড়েননি। তারা আপনাদের ফেসবুকে ঘোরা একটা দুটো ছড়া শুনেছেন, এপাং ওপাং ঝপাং। এই ছড়াটা দিয়ে একজন লেখক যিনি 100টার উপরে 150 টাকা বই লিখেছেন, তাকে বিচার করা যায় না। ওরা মিথ্যা কথা বলে আপনাকে। আপনি তাদেরকে আমার কাছে নিয়ে আসুন, আমি তার পড়া ধরবো। আমি 35 বছর ছাত্র পড়িয়েছি, আমি চিনি তাদেরকে। তারা একজনও একটা লেখাও পড়েনি। আপনারা ফেসবুকে যে লেখাটা ঘুরিয়ে সারাক্ষণ ঘোরান, একটা ছড়া, তার ছড়াতে তো এপাং ওপাং ঝপাং কথাটাই তো লেখা হবে। এরকম ভাবেই তো ছড়া লেখা উচিত। আমি তো পারি না এরকম ভাবে লিখতে, আমার ক্ষমতা নেই। এইভাবেই লিখতে হয়, ছড়া তো এইভাবে লিখবে। ছড়া মানে আপনি পড়েছেন কবিতা? না পড়ে কেন বলেন? এইটা হচ্ছে তার শেষ কবিতার বই আমি। কেউ নাম বলছে না, কেউ মানে আপনারা যারা ওর বিরোধী তাদের কথা বলছি, যারা সারাক্ষণ ধরে ত্রুটি খোঁজেন, দোষ খোঁজেন, কোনোদিন কোনো ভালো জিনিস দেখতে পান না। আপনাদের চোখে ঠুরি পড়ানো আছে, আপনারা রাস্তা ভালো দেখেন না, আপনারা হাসপাতাল ভালো দেখেন না, আপনারা যে উন্নতিগুলো ঘটেছে তার কিছু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্যঙ্গ করেন। আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার নিতে যায় তাদেরকে পর্যন্ত ব্যঙ্গ করেন, সেসব মা মাসিদের। আমরা তো বলি যে ভাতা দেওয়া প্রয়োজন। গরিব মানুষ তাদেরকে নিয়ে আপনারা ব্যঙ্গ করবেন আর ভোট চাইবেন গরিব মানুষের ভোট। এখন যে মডেল লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে এখন প্রত্যেকটি স্টেটে এখন নতুন করে রূপ নিচ্ছে, যারা আমাদের মুখ্যমন্ত্রীকে নকল করে শিখছেন, তাদেরকে আপনারা ব্যঙ্গ করছেন, তাদেরকে নিয়ে ফেসবুকে সারাক্ষণ লিখে চলেছেন। এটা কি করে আমি আপনাদের সমর্থন করতে পারি? কিছুতেই করব না। এবং শুনে রাখুন, এটা করার ফলে বিরোধীদের আরো ভোট ক্ষয় হবে। আরো হয়েছে, প্রতিবার হয়েছে, এবারও আরো বেশি ক্ষয় হবে। যত ব্যঙ্গ করবেন, যত বিদ্রুপ করবেন। সুতরাং পড়ুন, না পড়ে বলবেন না। আপনি বলে দিন সাধারণ মানুষ মানে কি? আপনার কয়েকজন বিরোধী লোকজন তারা এসে বলছে, ওই দেখো ফেসবুকে এই কবিতাটা বেরিয়েছে, পড়ুন। আমি বইটা পড়ুন। আমি বলি, আগের দিন আমি পল্লব কীর্তনিয়ার ইন্টারভিউ, পল্লব কীর্তন, হ্যাঁ নিশ্চয়ই, আমি পল্লব আমাকে বলুন তো একটা কবিতা, আপনি বলুন দিন। এপাং ওপাং ঝপাং ছাড়া একটা কবিতার কথা বলুন। আপনি পারবেন না। আপনাকে আমি লজ্জায় ফেলতে চাইছি না। আপনার মতোই আরো হাজার লোক এই একই প্রশ্ন করুন, একটা পড়েনি, একটা না পড়ে। আপনি ওর গদ্যের বই উপলব্ধি পড়ে দেখেছেন? পড়ে দেখুন। আচ্ছা, আমি না হয় পড়িনি। বিষয়টা হচ্ছে যে পল্লব কীর্তনিয়া যিনি গান করেন, ওনার আগের দিন আমি সাক্ষাৎকার নিতে গিয়ে ওনার সঙ্গে কথা বলছিলাম। না সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে উনিও বলছিলেন আগের দিন যে ওনার যে লেখা কবিতা, উনিও বলছিলেন যে এই কবিতা কি ছোট বাচ্চাদের পড়ানো যায়। এবার এই বিষয়ে আপনি কি মনে করেন? সেটা তার মতামত, মানে ভিন্ন মত থাকতেই পারে। তার মতামত, হ্যাঁ, তার মতামত তার কাছে। আপনি শুনেছেন, আপনার কাছে রাখুন, আমার উপরে চাপিয়ে দেবেন না। আমি বলছি কি সিদ্ধান্ত নেবে। একটা লেখা একদিনে শেষ হয়ে যায় না, একটা লেখা নতুন নতুন সময়ে উঠে আসে, বুঝতে পেরেছেন? তো সুতরাং কে কি বলছে সেটা আপনি শুনবেন, কয়েকজন বিরোধী কি বলছে সেটা, কিছু হতাশাগ্রস্ত মানুষ কি বলছে সেটা শুনবেন, না আপনি নিজের মনকে প্রশ্ন করবেন একটা লেখা যেটা না পড়ে আমি কেন খারাপ বলবো? পড়তে হবে। না পড়ে খারাপ বলার প্রবণতা বিরোধীদের রক্তে, সুতরাং সেটাকে সংশোধন করা যায়। আপনি আরজি করার সময় কবিতা লিখেছিলেন, আমরা শুনেছি সেই কবিতা। এবং এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, বা স্কুলগুলোর দিকে আমরা যদি তাকাই, যে বহু স্কুল বন্ধ হয়ে গেছে, এবং যারা স্কুল ইন্সপেকশন করেন তারা বলছে যে আমাদের 2011 থেকে এই যে এত কম মাইনে, এই যে শিক্ষা ব্যবস্থার হাল, আপনি নিজে বললেন যে আপনি এত বছর পড়িয়েছেন, আপনি কাকে প্রশ্ন করছেন?
কোনো রাজনীতিবিদকে করছেন না একজন লেখককে প্রশ্ন করছেন? না, আপনি বলে আপনি আমার লেখাও কিছু পড়েছেন কি পড়েননি? না পড়ে এসে আপনি এসেছেন একজন লেখকের কাছে। আপনার কাছে যে যে প্রশ্নগুলো এতক্ষণ পর্যন্ত যে কটা প্রশ্ন এসছে সব কটা একজন রাজনীতিবিদকে করার উচিত। আপনি কি একজন লেখককে সেই প্রশ্ন দিনের পর দিন করে যেতে পারেন? আপনি এসছেন কেন আমার কাছে? আমি তো বুঝতে পারছি না কেন কষ্ট করে ক্যামেরাটা চালিয়েছেন। এটাই তো সারা দিন টেলিভিশনে সারা সন্ধেবেলা এটা আলোচনা হচ্ছে, আবার আমার কাছ থেকে শুনে কি হবে? আর এই হয়ে গেছে, যা হয়ে গেছে, আরজিকর হয়ে গেছে, তারা সব এখন পুরস্কার পায়। তো এইসব নিয়ে বলে কি করবেন? তারা এখন পুরস্কার না, এইসব তো প্রাচীন কথা। আপনি তো আমাকে একটাও কবিতার কথা জিজ্ঞেস করলেন না। সারাক্ষণ আপনি প্রশ্ন করে যাচ্ছেন যে প্রশ্নগুলো সারাক্ষণ সন্ধ্যেবেলায় আমরা প্রতিদিন টিভিতে দেখি। কি হবে এই প্রশ্ন করে? আপনার লাভটা কি আছে এই পোর্টালে এটা এইসব বলে? আমারও সময় নষ্ট, আপনারও সময় নষ্ট। আপনি তো নতুন কিছু পাচ্ছেন না আমার কাছ থেকে, নতুন কিছু পাবেনও না। আমার মতামত শুনে আপনার হবেটা কি বলুন তো দেখি? রাজনীতির কোনো ভোটের কোনো চিত্র পাল্টাবে? একজন কবি বা লেখক তারা কি পারেন একটা ভোটও এনে দিতে? কোনোদিন পারেননি। বা নেরুদাও পারেননি, কিন্তু এরাই তো, সৌমিত্র চট্টোপাধ্যায় পারেন, কিন্তু যারা ভোট এনে দিতে পারেন। যারা সমাজে সুচিন্তক, যারা সিনেমা করেন, যারা লেখেন, সুচিন্তকের প্রশ্ন করছেন না আপনি, প্রশ্ন তারা তো করছেন 2011 তারা তো 2009 তে পরিবর্তন চেয়েছিল, তারা তো সাধারণ মানুষকে বুঝিয়েছিল। নিয়ে আসুন সারাদিন এই টেলিভিশন চ্যানেল, 10খানা টেলিভিশন চ্যানেল যা যা প্রশ্ন করে রাজনীতিবিদদের, আপনি সেই একই প্রশ্ন নিয়ে এসছেন আমার কাছে। এবার অনুগ্রহ করে আপনি বন্ধ করুন, আমাকে আমি লিখায় ফেরত যেতে দিন। লিখতে হবে আমাকে। অনেক ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।